আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনেক অর্জন যেমন হয়েছে, তেমনি প্রকৃত বাস্তবতা হলো দেশটি এই যুদ্ধের কারণে বড় ধরনের চাপেও পড়ছে। বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক খাতে রাশিয়া অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলশ্রুতিতে মস্কো বিদেশি দেশগুলোর সাথে পূর্বে স্বাক্ষরিত অস্ত্র চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দকৃত সম্পদ সরিয়ে নিতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রেই তারা চুক্তির সময় অনুযায়ী সমরাস্ত্র প্রদান করতে পারেনি, আবার বাধ্য হয়ে চুক্তি বাতিলও করতে হয়েছে কিছু ক্ষেত্রে। কিন্তু ইউক্রেন যুদ্ধের ফলাফল এখন অনেকটাই রাশিয়ার পকেটে। এই বাস্তবতায় গোটা বিশ্বে, বিশেষ করে আরব দেশগুলোতে রাশিয়ার একটি ভিন্ন রকম ইমেজ তৈরি হয়েছে। আরও জানব এবারের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে, বিশেষ করে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর। ইউক্রেনের প্রতি মার্কিন সামরিক সহায়তা স্থগিত করা এবং কিয়েভের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ে বিরতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের মারাত্মক প্রভাব পড়েছে। এতে করে ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে সৌদি আরবে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের একপক্ষীয় আলোচনা এবং হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বাকবিতণ্ডার পর পরিস্থিতি ইউক্রেনের হাত থেকে অনেকটাই বেরিয়ে যায়। বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরকার মস্কোর সাথে আলোচনা শুরু করার জন্য প্রবল চাপের মধ্যে রয়েছে। সর্বশেষ ভ্যাটিকানে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠক হয়েছে। অনেকেই দাবি করছেন এই বৈঠকে বরফ অনেকটাই গলেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভ্যাটিকানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। জেলেনস্কির অফিস এবং কিয়েভ ও ওয়াশিংটন কর্তৃক প্রকাশিত বৈঠকের ছবি অনুসারে শনিবার সেন্ট পিটার্সবার্গ ব্যাসিলিকায় একে অপরের কাছাকাছি বসে দুই নেতা প্রায় 15 মিনিট কথা বলেছেন। জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রেই ইয়ারমাক 15 মিনিটের বৈঠকটি গঠনমূলক বলে বর্ণনা করেছেন, তবে আরও বিস্তারিত জানাননি তিনি। অন্ত্যেষ্টিক্রিয়ার পর ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে উঠে রোম ত্যাগ করেন। আকাশে থাকাকালীন তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ করেন, যেখানে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রতি কঠোর সুর তুলে ধরেন। গত কয়েকদিন ধরে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো যৌক্তিক কারণ নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করলে 12 জন নিহত হন। এটা আমার মনে হয় যে হয়তো তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, তিনি কেবল আমাকে ঠকাচ্ছেন। পোস্টে ট্রাম্পের স্বাভাবিক বক্তব্য থেকে ভিন্ন ছিল, যে জেলেনস্কির প্রতি কঠোর সমালোচনা করেছে, যদিও তিনি প্রায়শই পুতিন সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে একটি পোস্টে জেলেনস্কি লিখেছেন, ভালো সাক্ষাৎ, এককভাবে আমরা অনেক আলোচনা করতে পেরেছি। আমরা যে সমস্ত বিষয়ে কথা বলা হয়েছে তার ফলাফল আশা করি। মূলত যদি এমন কোনো চুক্তি হয় যা মস্কোকে বর্তমানে রুশ নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় ভূখণ্ড ধরে রাখার সুযোগ দেবে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার আংশিক প্রত্যাহার ঘটাবে, তাহলে তা ক্রেমলিনের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যদি ইউক্রেন যুদ্ধের একটি চুক্তির মাধ্যমে এমনভাবে সমাপ্তি ঘটে যা রাশিয়ার স্বার্থকে সুবিধা দেয়, তবে তা আরব বিশ্বে মস্কোর ভাবমূর্তি কতটা পরিবর্তিত হবে। প্রায় এক দশক আগে যখন রাশিয়া সিরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপের মাত্রা বাড়িয়ে দেয় এবং আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য সক্রিয় হয়, সে সময় আসাদ সরকার কেবলমাত্র সিরিয়ার 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করত। কিন্তু মস্কোর সহায়তায় আসাদ সরকার টিকে যায়। এর মাধ্যমে মস্কো আরব বিশ্ব ও তার বাইরের সব সরকারের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠায়, আর তা হল রাশিয়া চাইলে একটি পতনোন্মুখ সরকারকেও টিকিয়ে রাখতে পারে। এর ফলে রাশিয়ার এমন একটি বৈশ্বিক শক্তির ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয় যা যুক্তরাষ্ট্রের বিপরীত।
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে 2003 সালে ইরাক আগ্রাসন এবং 2011 সালে আরব বসন্ত চলাকালে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় অনেক আরব সরকারই ক্ষুব্ধ হয়েছিল। 2015-16 সালে সিরিয়ায় রাশিয়ার ভূমিকা ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটায়, যেখানে আরব দেশ ও পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একটি দুর্বল বা গুরুত্বহীন খেলোয়াড় হিসেবে অবজ্ঞা করত। সেখানে রাশিয়াই আরব বিশ্ব ও পশ্চিমা বিশ্বের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে সিরিয়ায় আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বহু সমস্যার মুখোমুখি হয়, যা পরাশক্তি হিসেবে মস্কোর ভাবমূর্তিকে দুর্বল করে দেয়। এটি তুলনামূলকভাবে ছোট প্রতিবেশী দেশের বিরুদ্ধে সুস্পষ্ট বিজয় অর্জনে রাশিয়ার ব্যর্থতা আরব রাষ্ট্রনায়কদের চোখ এড়ায়নি। ফলে যেই আরব নেতারা 2015 থেকে 16 সালে সিরিয়ার রাশিয়ার হস্তক্ষেপ দেখে মস্কোর শক্তি সম্পর্কে একটি উচ্চ ধারণা গড়ে তুলেছিলেন, তারাই আবার নতুন করে মস্কোর সামর্থ্য পুনর্মূল্যায়ন করতে বাধ্য হন। অন্যভাবে বললে তখন আরব নেতাদের ভেবে দেখতে হয়েছিল যে মস্কোর সামরিক শক্তি একান্তই বাস্তব নাকি শুধুই মায়া। এরপরেও কোনো আরব দেশ রাশিয়ার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি, আবার মস্কোর সাথে সম্পর্ক ছিন্নও করেনি। তবু ইউক্রেন যুদ্ধের পরিণতিতে আরব দেশগুলোর জন্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ক্রেমলিনের ওপর নির্ভর করার প্রবণতা কমে গেছে। যুদ্ধ চলাকালীন সময়ে ইউক্রেন ইস্যুকে রাশিয়ার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে শুরু করে। অন্যদিকে সিরিয়া ছিল একমাত্র আরব রাষ্ট্র যা নিরাপত্তা নিশ্চয়তার জন্য রাশিয়ার উপর নির্ভর করত। কিন্তু ইউক্রেন যুদ্ধকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার ফলে রাশিয়া সিরিয়া থেকে মনোযোগ সরিয়ে নেয়। এই কারণে এবং আরও কারণের সম্মিলিত প্রভাবে গত বছর আসাদ সরকারের পতন ঘটে, যা আরব দেশগুলোর কাছে রাশিয়ার অবস্থান আরও নড়বড়ে করে দেয়। রাশিয়া আদৌ কোনো আরব দেশকে আর নিরাপত্তা দিতে সক্ষম কিনা তা নিয়েও সংশয় দেখা দেয়। কিন্তু সেই বাস্তবতা এখন আবার পাল্টেছে। যদি রাশিয়া ইউক্রেনে তাদের জন্য অনুকূল একটি চুক্তি করে এবং যুদ্ধ স্থগিত হয়, তাহলে মস্কো সম্ভবত মধ্যপ্রাচ্যের দিকে আরও বেশি মনোযোগ ফেরাতে পারবে। এ প্রেক্ষাপটে আরব দেশগুলো মস্কোর সাথে আরও নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা বিবেচনা করছে। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামরিক চাপে ফেলেছে, যার ফলে মস্কোকে বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তির অধীনে দায়বদ্ধতা পালনের জন্য বরাদ্দকৃত সম্পদ কমিয়ে আনতে বাধ্য হয়। মস্কো তখন বরাদ্দ কাটছাঁট করে তা ইউক্রেন যুদ্ধে প্রয়োগ করে। এত কিছুর পরও সম্প্রতি আলজেরিয়া প্রথম বিদেশি গ্রাহক হিসেবে রাশিয়া থেকে সুখোই Su-57E স্টেলথ যুদ্ধবিমান ক্রয় করেছে। এখন প্রশ্ন উঠেছে, ইউক্রেন যুদ্ধোত্তর সময়ে যদি নিষেধাজ্ঞাগুলো শিথিল হয়, অন্যান্য আরব দেশও কি আলজেরিয়ার পথ অনুসরণ করে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করবে কিনা? যেভাবেই হোক, ইউক্রেন যুদ্ধের উত্তরাধিকার এবং আসাদ সরকারের পতনের বিষয়টি মস্কোর ব্যাপারে আরব রাষ্ট্রনায়কদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে। যুদ্ধ স্থগিত হলেও কার্যকর নিরাপত্তা অংশীদার হওয়ার ক্ষেত্রে রাশিয়ার সামর্থ্য নিয়ে আরব নেতাদের মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা পুরোপুরি মুছে যাবে না। অনেক আরব নেতা সম্ভবত আসাদ সরকারের পতন থেকে একটি বড় শিক্ষা নিয়েছেন। তারা বুঝতে পেরেছেন মস্কোর ওপর অতিরিক্ত নির্ভরতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আসছে, তারা ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করে মস্কোর সাথে পূর্ণ সামরিক জোট গঠনের পথে এগোবে এমন সম্ভাবনা খুবই কম। তবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর এবং এমনকি আসাদ পতনোত্তর সিরিয়ার মতো আরব রাষ্ট্রগুলো রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ককে নিজেদের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করবে। এই দেশগুলোর অনেকেই মার্কিন পররাষ্ট্রনীতির অসংখ্য দিক নিয়ে বিরক্ত। ট্রাম্পের গাজা ওয়াইপ আউট বা গাজার নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে প্রদত্ত বিকৃত বক্তব্য আরব নেতাদের আতঙ্কিত করেছে। আরব নেতারা ট্রাম্পের এই পরিকল্পনাকে 22 লাখ ফিলিস্তিনির গণ উচ্ছেদ এবং জাতিগত নির্মূল প্রচেষ্টার মতো বিপজ্জনক হিসেবে দেখছেন। তাদের মতে এই ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে।
ট্রাম্পের এই পরিকল্পনা যতই অবাস্তব হোক না কেন, যদি এটি বাস্তবায়িত হয় তবে তা সরাসরি মিশর ও জর্ডানের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে, যারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। আরব কর্মকর্তারা মনে করছেন যে ট্রাম্প এমন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যা গাজার ভবিষ্যৎ সম্পর্কে ডানপন্থী ইসরায়েলিদের পরিকল্পনাকেই বাস্তবায়ন করতে চাচ্ছে। যে আইনবাদী এই পরিকল্পনা কার্যত আরব রাষ্ট্রগুলোর মৌলিক নিরাপত্তা চাহিদাকে উপেক্ষা করছে। অনেক আরব দেশ এখন ওয়াশিংটনকে অবিশ্বস্ত বলেই গণ্য করছে এবং তারা মনে করেন যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা উদ্বেগকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। এ কারণে আরব নেতৃবৃন্দ রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন না করে বরং রাশিয়ার সাথে সম্পর্ক চালু রেখেই আগামী দিনের মধ্যপ্রাচ্য কৌশল প্রণয়ন করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।